ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোট মানে ক্ষমতা দখলের লড়াই, শাসন ক্ষমতায় কে আসবে তার লড়াই। কিন্তু শুধুমাত্র ফার্স্ট বয়কে নিয়েই কি আলোচনা হয় রাজনৈতিক মহলে, নাকি বিশ্লেষকরা নজর রাখেন দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ স্থানাধিকারীদের উপরেও? আমাদের রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের মূল প্রতিপক্ষ হিসেবে কিন্তু প্রাথমিকভাবে ধরা হতো সিপিএমকে, অর্থাৎ তারাই ছিল দ্বিতীয় স্থানে। এরপর গত 10 বছরে আমরা দেখেছি বিজেপির উত্থান হয়েছে রাজ্যে এবং বিজেপিকে মোটামুটিভাবে দ্বিতীয় স্থানে রাখা হয় বা মূল প্রতিপক্ষ হিসেবে ধরা হয় এবং সিপিএম চলে গিয়েছে থার্ড পজিশনে। কিন্তু কংগ্রেস কোথায়? একসময় যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিল সেই কংগ্রেসের ক্ষমতার পরিধি বা রাজনীতির পরিধিটা কি আস্তে আস্তে গুটিয়ে গিয়েছে? শুধুমাত্র বহরমপুরের মধ্যেই সেটা আটকে গিয়েছে? এই বিষয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে সায়নী জোয়ারদার। সায়নীদি, আমাদের রাজ্যে আমরা যদি বর্তমানে দেখি যে কংগ্রেসের চাবিকাঠিটা কিন্তু রয়েছে অধীর চৌধুরীর হাতে। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি শুধু নন, তিনি কিন্তু রাজ্যের কংগ্রেসের মুখ এবং জাতীয় স্তরের রাজনীতিতে তার একটা বড় ভূমিকা রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। সেক্ষেত্রে অধীর চৌধুরীর হাত ধরে সেইভাবে কি কংগ্রেসের রাজনীতি পরিধি বিস্তার করতে পারছে? দেখ, যদি অধীরকে নিয়ে কথা বলতে হয় তাহলে একদম একটু অধীরের উঠে আসা রাজনৈতিক জীবনে একদম শুরুর দিকটা, সেটা নিয়ে কথা বলতেই হয়। আরএসপি করতেন অধীর চৌধুরী। সেই আরএসপি করা থেকে এরপর যখন রাজীব গান্ধী এলেন, রাজীব গান্ধী সেই সময় মানে বিভিন্ন দল ভেঙে লোকজন কংগ্রেসে আসতে শুরু করছেন, কংগ্রেসে যোগদান করছেন। সেই স্রোতেই কিন্তু অধীর চৌধুরীও কংগ্রেসে যোগদান করলেন এবং এরপর আস্তে আস্তে মুর্শিদাবাদ জেলা, তার জেলাটায় যেহেতু মুর্শিদাবাদ, সেই জেলাতে বিভিন্ন জায়গায় তিনি আস্তে আস্তে কংগ্রেসের সংগঠনটাকে আরও চাঙ্গা করতে শুরু করলেন, আরও শক্তিশালী করতে শুরু করলেন এবং আস্তে আস্তে সেই জেলার একটা মুখও হয়ে উঠলেন। প্রথমে তিনি নবগ্রাম বিধানসভা, সেই বিধানসভা থেকে ভোটে লড়লেন। 1991 সাল প্রথমবার কংগ্রেসের প্রার্থী হয়ে অধীর চৌধুরী ভোটে লড়লেন। এরপর 1996 সাল আরও একবার নবগ্রামে বিধানসভা থেকে তাকে প্রার্থী করা হলো এবং সেবার তিনি জিতলেন এবং প্রথমবার বিধায়ক হলেন অধীর চৌধুরী। এরপর 1999 সাল সাংসদ ভোটের জন্য মুখ করা হলো অধীর চৌধুরীকে। বহরমপুর কেন্দ্র, সেই প্রথমবার বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীকে নিয়ে যাওয়া কংগ্রেস দাঁড় করালো বহরমপুর লোকসভা কেন্দ্রে এবং সেই 1999 সাল থেকে 5 বছর, 5টা টার্ম পর পর 5 বারের সাংসদ হচ্ছেন অধীর চৌধুরী। এবার তুই যেটা বলছিস যে এই যে 5 বারের সাংসদ, একটা এই 5 বারের সাংসদে অধীর চৌধুরী কিন্তু একটা কি বলবো, একটা মিথ হয়ে উঠেছে এবং এই 5টা টার্মের যে জার্নি, 25 বছরের যে জার্নি, এই জার্নিটা যদি আমরা দেখি সেখানে কিন্তু দেখা যাবে যে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, জাতীয় দলে বিশেষ দায়িত্ব পেয়েছে, এরপর তো নিজের গড় আছেই, নিজের সংগঠন আছেই। কিন্তু আমরা যদি 2019 লোকসভা নির্বাচনের দিকে নজর রাখি, আমরা দেখব যিনি 5 বারের সাংসদ, তার কেন্দ্রে কিন্তু ভোটটাও আস্তে আস্তে সংকুচিত হয়েছে এবং ওই বহরমপুরেই আটকে যাচ্ছে। অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রটা তো শুধুমাত্র বহরমপুর বিধানসভা নিয়ে নয়, তার আন্ডারে আরো অনেকগুলো বিধানসভা আছে এবং সেইগুলোর দিকে যদি নজর রাখা যায় দেখা যাবে যে মানে অধীর চৌধুরী কিন্তু শুধুমাত্র ওই বহরমপুরেই বেশি ভোটের লিড পেয়েছে বা বেশি মার্জিন পেয়েছে, অর্থাৎ সেখানে তার সংগঠন বেশি, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু তার পাশাপাশি যে ভরতপুর, বেলডাঙ্গা, এই যে অন্যান্য বিধানসভাগুলো, সেখানে কিন্তু সেইভাবে ভোট লিড পায়নি এবং সেটা কিন্তু মানে কংগ্রেসের জন্য খুব একটা ভালো বার্তা নয়, একেবারেই নয়। এবং অধীরের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগ যেটা অধীরের বিরুদ্ধে রাজ্যের কংগ্রেসের তরফ থেকেই করা হয় যে অধীর বড্ড বেশি মুর্শিদাবাদ জেলামুখী, অধীর বড্ড বেশি তার বহরমপুর কেন্দ্রমুখী। সে হয় ওই মুর্শিদাবাদ জেলা বহরমপুর কেন্দ্র নিয়ে ব্যস্ত, না হলে সে দিল্লিতে। কিন্তু গোটা রাজ্যের যে সংগঠন, মানে কি বলবো, মানে একজন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তার যে একটা ভূমিকা থাকার কথা, তার যে একটা দায়িত্ব বর্তায় তার উপরে, মানে শুধুমাত্র সাংসদ হওয়ারটা তো একজন এরকম একজন পজিশনে থাকা একজন ব্যক্তির জন্য যথেষ্ট নয়, একেবারেই নয়, একেবারেই। অধীরের যে ক্ষমতা, অধীরের যে মানে এই মানে কি বলবো, একটা মানে
মার কাটারই অ্যাটিটিউড অধীরের। এই জায়গা থেকে একটা রাজনৈতিক দলকে সামনে থেকে লিড করার যা যা পোটেনশিয়াল দরকার সেগুলো অধীর চৌধুরীর মধ্যে রয়েছে এবং অসম্ভব ভাবে রয়েছে। সেই জায়গা থেকে অধীর চৌধুরীকে কিন্তু আরো বেশি করে গোটা রাজ্যের যারা কংগ্রেসের লোকজন তারা বেশি করে যদি তাদের পাশে গিয়ে কর্মীদের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে, একেবারে তারা তো একজন যিনি মুখ থাকবেন তার দিকে তাকিয়েই তো রাজনীতিটা তো সেভাবেই হয়, বা রাজনৈতিক দলগুলো তো সেভাবেই চলে, একজনকে কেন্দ্র করেই। এবার এখানে তো আর কংগ্রেসের মানে সেন্ট্রাল কেন্দ্রীয় নেতৃত্বের কেউ নেই, একেবারেই নেই। এবং একটা সময় যদি দেখি সেই যে একটা সময় এটা বলা হতো যে কংগ্রেসটা না এই রাজ্যটা অদ্ভুতভাবে ভাগ হয়ে থাকতো। যেমন ধর রায়গঞ্জ হচ্ছে প্রিয়রঞ্জন দাশমুন্সী, মালদাটা যদি আমরা যাই সেখানে আবার গনি খান, এইটা একটা মুখ। আমরা যদি কলকাতায় চলে আসি তাহলে সেখানে সোমেন মিত্র, বা আমরা যদি মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা অধীরকে দেখেছি। এই যে বিভিন্ন জেলায় এক একটা মুখ উঠে আসা, সেই জায়গা থেকে এরা ধর প্রিয়রঞ্জনের কথা বলি বা গনি খানের কথা বলি, সোমেন মিত্রর কথা বলি, তারা প্রত্যেকে কিন্তু যেমন তাদের একটা নির্দিষ্ট পরিধির মধ্যে থেকেছেন, একইভাবে কিন্তু তারা সর্বজনীনও হয়ে উঠেছেন। মানে অন্যান্য জায়গার ক্ষেত্রেও কিন্তু তাদের একই রকম রিচটা দেখা গেছে অন্যান্য জায়গায় কর্মীদের ক্ষেত্রে, কিন্তু অধীর চৌধুরীর ক্ষেত্রে বারবার একটা অভিযোগই ওঠেন যে তিনি বড্ড বেশি তার জেলামুখী, মানে একজন প্রদেশ নেতৃত্ব। যাদের কথা বললে তাদের মধ্যে তো বেশিরভাগই এখন আর নেই, মানে প্রণব মুখোপাধ্যায় নেই, প্রিয়রঞ্জন দাশমুন্সী নেই, সোমেন মিত্র নেই, সেখানে তো অধীরের উপর দায়িত্বটা আরো বেশি ছিল। এবং অধীর নিঃসন্দেহে কংগ্রেসের মুখ, দিল্লিতেও বাংলার মুখ অধীর কংগ্রেসের, আবার এ রাজ্যে তো বটেই। সেই জায়গা থেকে অধীরকে আরো বেশি ময়দানে নেমে কাজ করবে সেই এক্সপেকটেশনটা কিন্তু কংগ্রেস কর্মীদের মধ্যে ছিল। সেই জায়গা থেকে একটা অনেকে এরকমও বলেন যে অধীর মনে হয় এই যে অধীর গড় বলি, একটা সময় আমরা যদি অধীর গড়টা দেখি, একটা সময় অধীর গড় মুর্শিদাবাদ জেলাটাকেই বলা হতো, আস্তে আস্তে কিন্তু সেটা সংকুচিত হয়ে যেত। মানে তুই যেটা বলছিলি যে বিভিন্ন কেন্দ্রে বিধানসভা কেন্দ্রগুলো যদি আমরা দেখি, আস্তে আস্তে মানে বিধানসভা কেন্দ্রগুলো আস্তে আস্তে সব কিন্তু তৃণমূল দখল করতে শুরু করেছে, দখলে নিয়েছে, পড়ে রয়েছে মানে তার লোকসভা কেন্দ্রটা। এখন অধীরের কাছে মানে সবকিছু বলতে রাজপাট বলি বা যাই বলি, সেটা কিন্তু ওই বহরমপুর লোকসভা কেন্দ্রটা। এবং এবার তো তৃণমূল এটাও বলছে যে এই কেন্দ্রটা নিয়েও অধীর চাপে, এই চাপটার জন্যই এবং মানে তৃণমূল সেখানে একজন স্ট্রং ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করেছে বলেই একটা চমক দেওয়ার চেষ্টা করেছে। একদম। এবং তৃণমূল এতদিন যেটা পারেনি, তৃণমূল এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেছে, কখনো ইন্দ্রনীল সেনকে নিয়ে এসছে বা কখনো তোর মানে এই কেন্দ্রটাকে, কিন্তু সবসময় তৃণমূল চেয়েছে একটা এক্সপেরিমেন্টের জায়গা দিয়ে যেতে বহরমপুর লোকসভা কেন্দ্রটাতে, যাতে অধীরকে সরানো যায়। কিন্তু অধীরকে সরানো কিন্তু এত সহজ হয়নি। কিন্তু এবার একটা অদ্ভুত জিনিস হচ্ছে ভোট প্রচারে, বা তৃণমূল যেমন বলছে, কংগ্রেসের কিন্তু অন্দরে অন্দরেও একটা কোথাও যেন মনে হচ্ছে যে মানে সেই অধীর, সেই যে আমরা প্রচারও দেখি, তুই দেখবি যে অধীরের যে প্রচার, একটা সময় বলা হতো অধীরকে প্রচার করতে লাগে না, একটা সময় বলা হতো যে অধীর নাম হি কাফি হ্যাঁ, মানে অধীর যদি অধীর একটা কেন্দ্রে, কোনো বিধানসভা কেন্দ্রে বা কোনো পঞ্চায়েতে বা কোথাও পঞ্চায়েত সমিতি যেখানে, মানে ও যদি এমন বলা হতো যে ইট কাঠ পাথরকে যদি অধীর দাঁড় করিয়ে দেয়, তাকেও অধীর জিতিয়ে আনবে। কিন্তু এই যে মিথটা, এই যে অধীর গড়, এই অধীর গড়ের মধ্যেই তো সাগরদিঘি বিধানসভা কেন্দ্র, এবং সাগরদিঘিতে বিজেপি পৌঁছে গিয়েছিল। বিজেপি 2021 সালে বিজেপি জিতেছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে। এরপর যখন উপনির্বাচন হলো এবং বাইরেন বিশ্বাস যখন কংগ্রেসের টিকিটে জিতলো, সেটা কিন্তু কর্মীদের কাছে একটা আশার আলো ছিল। শুধুমাত্র কংগ্রেস কর্মীদের কাছে নয়, এই রাজ্যের বিরোধী দলের কাছে সেটা একটা বড় বার্তা ছিল, কারণ কংগ্রেস সিপিএম শূন্য বিধানসভায়, সেখানে বাইরেন বিশ্বাস একটা আশার আলো এনেছিলেন, কিন্তু তিনিও কয়েক মাসের মধ্যেই মানে মারাত্মক। এবং আরো একটা জিনিস যেটা বলা হয়, বহরমপুর কিন্তু এখানে তো একটা সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। এক্ষেত্রে এবার যখন মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিমকে দাঁড় করানো হয়েছে এবং সেখানে যখন একটা ভোট প্রচারে অধীর সেলিম একসঙ্গে দেখা যাচ্ছে, এবং বড্ড বেশি মনে হচ্ছে এই দুটো কেন্দ্রই বামেদের এবং কংগ্রেসের বোঝাপড়াটা যেন ঠিকঠাক। অন্যান্য কেন্দ্রে কিন্তু এই প্রচারে সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল একটা কথা বলছে যে অধীর ভয় পাচ্ছেন কোথাও,
এটা তৃণমূল অভিযোগ করছে যে অধীর কোথাও ভয় পাচ্ছেন এবং তার মনে হচ্ছে তার যে এই যে সংখ্যালঘু ভোটের যে জায়গাটা সেইটা কোনোভাবে তাদের এবারের চমক, তৃণমূলের এবারের চমক ইউসুফ পাঠান হয়তো থাবা বসাতে পারে। সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল যেটা বলছে যে সেই কারণেই মুর্শিদাবাদ থেকে, বহরমপুরে একেবারে পাশের কেন্দ্র মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিমকে দাঁড় করানো হয়েছে যাতে সংখ্যালঘু ভোটটাকে ব্যালেন্স করা যায়। এটা মানে এই অভিযোগগুলো উঠছে। তবে এটা তো সত্যি কথা যে যত সময় এগিয়েছে তৃণমূলের ক্ষমতায় আসা, তৃণমূলের শক্তি বাড়ানো রাজ্যে এবং আস্তে আস্তে মুর্শিদাবাদ জেলাতেও থাবা বসানো, সেখানে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছে যে অধীরের শক্তি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এবং এটা কিন্তু আমরা দেখেছি যে মানে কংগ্রেসের মধ্যে প্রায়ই আমাদের খবর আসে যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। তুমি দেখো মানে এমন নয় যে অধীর চৌধুরী সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে বা তার রাজনৈতিক ক্ষমতা কোথাও কমে যাচ্ছে, সেটা কিন্তু নয়। এবং তিনি কিন্তু দিনে দিনে মানে এই যে 5 বারের সাংসদ হয়েছেন, তিনি কিন্তু শুধু আর বহরমপুরের একজন নেতা হয়ে থাকেননি, তিনি কিন্তু দিল্লিতে কংগ্রেসের দলনেতা হয়েছেন, লোকসভার দলনেতা হয়েছেন। এবং লোকসভায় আমরা যখন দেখি বিভিন্ন সেশনে, সেখানে কিন্তু কংগ্রেস মানে কংগ্রেসের মুখ হয়ে বা কংগ্রেসের যে আওয়াজ সেটা তোলেন অত্যন্ত সরব। এবং তার সঙ্গে রীতিমতো মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রীতিমতো তর্ক বিতর্ক এরকমও আমরা দেখেছি। সেক্ষেত্রে মানে তার প্রভাব, তার থেকে এক্সপেকটেশন কিন্তু বহরমপুরের মানুষের অনেক বেশি। এবং তুমি দেখো যে 2024 মানে এই আসন্ন লোকসভা নির্বাচনে সেইভাবে কি কেন্দ্রীয় নেতাদেরকে আমরা দেখলাম অধীরগড়ে বা অন্য কোথাও গিয়ে প্রচার চালাতে? একেবারেই দেখলাম না। যেখানে কংগ্রেসের অবস্থা এতটাই খারাপই বলবো, যেখানে মানে বিধানসভায় হাত শূন্য, সেখানে কিছু করা গেল না। হ্যাঁ, ন্যায় যাত্রায় রাহুল গান্ধী এসেছিলেন, কিন্তু সেই ন্যায় যাত্রা ভোটের আগে হয়ে গিয়েছে এবং তারপরে ভোট প্রচারে মানে এখানে বিজেপির কেউ কেটারা এসছেন, কে মানে স্টার ক্যান্ডিডেট, স্টার প্রচারকরা এসছেন। তৃণমূল কেউ মানে প্রচারে কোনো খামতি রাখছে না এবং তৃণমূল একজন তারকাকে সেখানে প্রার্থী করে দিয়েছে। সেখানে একজন মানে কেন্দ্রীয় অন্তত নেতা যার ওয়েট সেরকম বেশি, সেরকম কেউ এলেও তো তার একটা প্রভাব পড়তে পারতো। একেবারে এটা তো অনেকেই বলছেন যে প্রচারে সেই যে কংগ্রেস যে প্রচার করবে, খুব বেশি সিটে তো তারা প্রার্থীও দেয়নি। একটা আসন সমঝোতা মানে অনেকের কাছে তো এটাই এখনো স্পষ্ট হলো না যে কোন কোন আসনে সমঝোতা হলো, কোথায় কারা প্রার্থী দিল। মানে ভোট এলে বোঝা যাচ্ছে। মানে কোনো কোনো কেন্দ্রে তো এরকমও দেখা গিয়েছে যে বামেরাও প্রার্থী দিয়ে দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়ে দিয়েছে, শেষ বেলায় প্রার্থী প্রত্যাহার করতে পারেনি। ভোটারদের কাছে কিন্তু খুব একটা পরিষ্কার হচ্ছে না যে কোথায় জোট আছে, কোথায় জোট নেই, কোথায় কংগ্রেসকে ভোট দেওয়া উচিত, কোথায় সিপিএম কে ভোট দেওয়া উচিত। এবং ওরা বুঝতে পারছে না কার হয়ে প্রচার করব। মানে আমার কি এখানে জোট হয়েছে, আমি যে প্রচার করব আমার বামেদের প্রার্থীর হয়ে, আমাদের এখানে কি জোট হয়েছে সেটাই বুঝতে পারছে না। মানে তুমি ভাবো মানে যেহেতু মুর্শিদাবাদ নিয়ে কথা হচ্ছে, আমরা তো মালদার কথাটা বাদ দিতে পারি না, কারণ কংগ্রেস গড় বললেই মালদার কথা মনে পড়ে। কিন্তু সেখানেও দেখো, সেখানেও কিন্তু কংগ্রেসের মধ্যে নানা রকম ভাবে ভাঙন তৈরি হয়েছে। সেই গনি খানের পরিবারের মধ্যে ভাঙন তৈরি হয়েছে। এবারে ডালুবাবু টিকিট পায়নি, সেক্ষেত্রে মানে মালদার অবস্থাও খুব একটা টালমাটাল, বা একটা যে কংগ্রেসের একটা খুব শক্ত ঘাঁটি আছে বা কংগ্রেসের একদম নিশ্চিত আসন সেরকমটাও নয়, বলা যায় না। সেক্ষেত্রে যদি মানে অধীর গড়ে যদি অধীর ম্যাজিক না চলে, তাহলে কংগ্রেসের কি হবে? এটা কিন্তু কর্মীদের মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, খুব বড় প্রশ্ন। এবং মানে রাজনৈতিকভাবে যত পরিবর্তনই এসেছে, রাজনৈতিক ভাবে প্রচুর উত্থান পতন দেখেছেন কংগ্রেসের কর্মীরা। তাদের শাসনকাল গিয়েছে, বামেরা এসেছে, তৃণমূল এসেছে, কিন্তু কোথাও একটা মানে অধীরের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে, হয়তো গোটা রাজ্যে আসেন না, গোটা রাজ্যের সংগঠন দেখেন না, বা যে অভিযোগই থাকুক, কিন্তু কোথাও তাদের মনে একটা মানে সলতের মতো মানে টিম করে চলেছে। আর আমাদের বহরমপুর কেন্দ্রটা তো আছে, অধীর চৌধুরী আছে, কিন্তু এবার কিন্তু সেই কেন্দ্রটা নিয়েও কোথাও যেন একটা মানে দোলাচলতা কাজ করছে কংগ্রেসের কর্মীদের মধ্যে। এবং এটা কিন্তু সত্যিই একটা খুব মানে খারাপ বার্তা যাচ্ছে কর্মীদের কাছে বা ভোটারদের কাছে, যে একটা দল যারা এরকম জাতীয় স্তরের একটা দল, তারা যদি আস্তে আস্তে তাদের ক্ষমতা যদি এইভাবে একটা মানে খুব সীমিত জায়গার মধ্যে সরে যায়,
সেক্ষেত্রে আগামী দিনে রাজনীতি কোন পথে এগোবে বা আগামী দিনে মানে শাসকের মানে কি সমীকরণ হবে, এই প্রশ্নগুলো কিন্তু রয়েই যাচ্ছে, থাকবেই। আর মানে অধীরের দাপট তো অস্বীকার করা যায় না, একটা জেলার নেতা, জেলা থেকে উঠে আসা নেতা, সে কেন্দ্রীয় মন্ত্রী, হ্যাঁ লোকসভার দল নেতা, এইরকম একটা ফেস কে তো কোনো দল চাইবে না আমার এই ফেসটা নষ্ট হয়ে যাক। এবং কংগ্রেসের সঙ্গে যখন বিভিন্ন সময় তৃণমূলের একটু নরম হয়েছে সম্পর্ক আমরা দেখেছি, মানে সোনিয়া গান্ধী নরম, অধীর গরম হয়ে রয়েছে মমতা, সেটা তো এখনো দেখো না, এখনো তাই। এই যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের মধ্যে তো তৃণমূল আছে, কিন্তু একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু নেই, মানে অধীরের কথাবার্তা বা অধীর যে ধরনের কথাবার্তা বলছেন সংবাদ মাধ্যমে, তাতে কিন্তু একেবারেই স্পষ্ট। দিল্লির জয়রাম রমেশ এসে যতই বলুন যে আমরা জোট আছে, আমাদের ভোটের পর কথা হবে, কিন্তু অধীর কিন্তু একেবারেই সেরকম কোনো কথা বলছেন না এবং বুঝিয়েই দিচ্ছেন, মার্কাটারই প্রচার করছে। এইরকম একটা মুখ, সেই মুখটার যদি মানে এইভাবে হারাতে শুরু করে, নিঃসন্দেহে এখন কিন্তু অনেকেই বলেন যে আর কি অধীর গড় বলবো, অধীর গড় আর তো কিছুই নেই এখন, তো সেই অর্থে সবই চলে গেছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন বিধানসভা, বিভিন্ন পুরসভা, সবই তো আস্তে আস্তে অন্যান্যরা নিয়ে নিয়েছে। অধীর গড় যেটা, গড়ে যে রাজার যে আধিপত্য, সেইটা তো কোথাও কমেছে, সেই প্রশ্নটা কিন্তু থাকেই, মানে এই জিনিসটা কিন্তু থেকেই যায়। সুতরাং মানে বিধানচন্দ্র রায়ের সেই লিগেসি, সেটা কি মানে অধীর চৌধুরী ধরে রাখতে পারবেন? একদমই, বিধানচন্দ্র সেটা বোধহয় এই ফলাফল সামনে আসার পর সেটা স্পষ্ট হবে ভীষণভাবে, এবং এই প্রশ্নটা তো থাকবে। এবং এবার বাংলার 42টা কেন্দ্রের মধ্যে যতগুলো কেন্দ্রের দিকে নজর থাকবে, সেখানে কিন্তু বহরমপুর হচ্ছে অন্যতম তাৎপর্যপূর্ণ কেন্দ্র, এবং এটা শুধুমাত্র কংগ্রেসের জন্য তো বটেই, অধীর চৌধুরীর তোর কেরিয়ারের জন্য সেটাও কিন্তু মানে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বারবার কিন্তু এরকম একটা অভিযোগ ওঠে যে এ রাজ্যে জোটটা যে কার্যকর করা যায়নি, সেটার কিন্তু অন্যতম সবসময় কিন্তু তৃণমূল অভিযোগ তোলে অধীরের দিকেই তাদের একটা আঙুল রয়েছে, যে বাংলায় আমরা জোট কার্যকর করতে পারিনি, অধীর চৌধুরীর কোথাও একটা ভূমিকা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তোলে। সেই জায়গা থেকে এটা মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার থাকবে যে অধীর এই আসনটাই, বহরমপুর কেন্দ্রটা অধীর যদি জিতে আসে এবং 6 বারের সাংসদ হয়, তাহলে কিন্তু একটা খেলা নিঃসন্দেহে, সেটা একটা খেলা ঘুরলো। আবার যদি কোনো অন্য কিছু ঘটে যায়, সেটাও কিন্তু একটা বড় তাৎপর্যপূর্ণ বিষয় হবে। সুতরাং সেই খেলার কি ফল আলটিমেটলি হবে, সেটা কিন্তু 4 জুনেই বোঝা যাবে। আর আমাদের আলোচনাও এ পর্যন্তই, আমরাও নজর রাখবো 4 জুন অবধি কি হয় ভোটের ফলাফল। তবে আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো আমাদের জানান কমেন্ট বক্সে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাদের জানান, আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে এই আলোচনা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।